আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করব গিফট জাতের তেলাপিয়া। এই তেলাপিয়া চাষ করা উচিত নাকি উচিত না, অর্থাৎ এই গিফট জাতের তেলাপিয়া চাষ করে লাভবান হওয়া যায় নাকি হওয়া যায় না, এবং কি এই গিফট জাতের তেলাপিয়ার অল্টারনেটিভ আমাদের দেশীয় যে জংলি তেলাপিয়া বা বাংলা তেলাপিয়া আছে সেই তেলাপিয়া চাষ করা লাভজনক কিনা সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সফল হতে পারেন। দেখেন, এই গিফট জাতের তেলাপিয়ার মানে কি? জেনেটিক্যালি ইমপ্রুভড ফার্ম তেলাপিয়া। তাহলে জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া, এই জেনেটিক্যালি ইমপ্রুভ করা হয়েছে, অর্থাৎ তাদের জিনগত উন্নয়ন করা হয়েছে। অর্থাৎ তেলাপি মাছের কিন্তু জেনারেশন পরিবর্তন করতে হয়, একবার জেনেটিক্যালি ইমপ্রুভ করলে হয় না, তাদের জেনারেশন পাল্টাইতে হয়। অর্থাৎ জেনেটিক্যালি ইমপ্রুভ জিনিসটা কি? এদের জিনগত পরিবর্তন নিয়ে আসা। অর্থাৎ একবার জাত উদ্ভাবন করলাম, যে কোনো একটা জাত উদ্ভাবন হলে সেই জাতটাকে আমরা কি করলাম, বারংবার মডিফাই করতে চাইলাম। বারংবার যে জিনগত পরিবর্তনটা নিয়ে আসা সেটাকে বলা হচ্ছে নেক্সট জেনারেশন। এই নেক্সট জেনারেশন বলতে আমরা আসলে কি বুঝছি? ধরেন আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি কি হযরত আদম আলাইহিস সালাম ছিলেন আমাদের আদি পিতা বা প্রথম পুরুষ। উনাকে আল্লাহ তাআলা কি করেন? প্রথম পৃথিবীতে পাঠাইলেন, তাই না? পৃথিবীতে আসার পরে উনার থেকে পরবর্তী আস্তে আস্তে সন্তান জন্ম হইতে থাকলো, সন্তানের পর সন্তান জন্ম হইতে থাকলো। অর্থাৎ যদি আদম আলাইহিস সালাম যদি আমাদের পূর্বপুরুষ হয়, প্রথম যদি পিতা হয়ে থাকেন, ইনাকে তো আল্লাহ তাআলা প্রথম তৈরি করে পাঠাইলেন, তাই না? তার মানে তার পরবর্তী সন্তান যারা আসলেন, তাদের থেকে সন্তান একবার জন্ম নিল, তাদের থেকে আবার সন্তান জন্ম হবে, এরকম করে চলতে চলতে আমাদের অবস্থায় আসছে। তার মানে প্রথম যাকে উদ্ভাবন করা হলো, তার পরবর্তী যারা আসছে তাদের কিন্তু জিনগত পরিবর্তন আসছে। দেখবেন কি হযরত আদম আলাইহিস সালাম ছিলেন অনেক উঁচা লম্বা, কিন্তু আমরা আস্তে আস্তে খাটো হয়ে গেছি, বেটে সাইজ হয়ে গেছি। আমরা ওই রকম কিন্তু শক্তিশালী না। আগের মহামানব যারা ছিলেন তারা কিন্তু অনেক শক্তিশালী ছিলেন, আমরা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে গেছি। এখন আসলে তেলাপের ক্ষেত্রে প্রথম একটা জাত উদ্ভাবন করা হলো, সেই জাতটা কি হলো? একটা জেনেটিক্যালি অর্থাৎ জিনগত ভাবে উন্নয়ন করে। অর্থাৎ নর্মাল তেলাপিয়া থেকে যেই তেলাপিয়ার গুলো খুব ভালো গ্রোথ আছে, সেই জিনগুলো আস্তে আস্তে সায়েন্টিস্টরা কি করলেন, সেটার ভিতরে জিনগত পরিবর্তন নিয়ে আসতে তাদের একটা জেনেটিক্যালি ইমপ্রুভ করলেন। তাদের জেনেটিক্যালি ইমপ্রুভ মানে এই জিনিসগুলো খুব ভালো কাজ করতে, তার মানে এইগুলোকে একসাথে সংযুক্ত করে সুন্দর একটা জাত তৈরি করছে। সেই জাতগুলোকে কি করা হলো? সেই জাতগুলোকে দেওয়া হলো যে তারা প্রজনন করবে। প্রজনন করার পরে তারা কি করলো? একটা বংশধর তৈরি করলো, তাই না? তার মানে সায়েন্টিস্টরা যেটা প্যারেন্টস হিসেবে কাউন্ট করছিল, মা বাবা হিসেবে কাউন্ট করছিল, তাদেরকে বলা হয়েছে প্রথম জেনারেশন। এদের থেকে কি করা হলো? এদের থেকে আবার সন্তান যখন বা বাচ্চা যখন কালেক্ট করে, সেগুলো বলা হচ্ছে নেক্সট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরকম ভাবে কিন্তু জেনারেশন গুলো চলতে থাকে। এখন কথা হলো, এই জেনারেশন গুলো যদি উদ্ভাবন না করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে আস্তে আস্তে কি হবে, এই যে তেলাপের যে জেনারেশন গুলো আসতেছে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এই কাজটা বাংলাদেশে করা সম্ভব কিনা? এখন ধরেন কোন একটা হ্যাচারি কি করলো, থাইল্যান্ড থেকে, ভিয়েতনাম থেকে বা বাইরের দেশ থেকে তারা কিনে আসলো, ভালো জাতের একটা তেলাপি নিয়ে এসে বাংলাদেশে নিয়ে এসে তারা চাষ করলো, চাষ করে পোনাটা উৎপাদন করে খামারি পর্যায়ে বিক্রি করলো। এখন খামারি আবার কি করলো, যে এই পোনাটা নিয়ে এসে মাছ চাষ করছেন, মাছ চাষ শেষ করে ওই যে বড় সাইজের তেলাপিয়া দেখছেন, উনি কি করলেন, এইটা থেকে আবার নতুন করে পোনা উৎপাদন করে নিজের খামারে বা অন্যের খামারে বিক্রি করা শুরু করলো। এখানে কিন্তু নেক্সট জেনারেশন তৈরি হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার জিনগত উন্নয়ন করতে পারে নাই। এই জন্য বলবো আপনাকে, এই জেনেটিক্যালি ইমপ্রুভ তেলাপিয়া মানেই কোনোভাবে আপনার জন্য লাভজনক জিনিস হবে এমন না। অবশ্য আপনাকে জেনেটিক্যালি ইমপ্রুভ গিফট যাতে তেলাপিয়া নিতেছেন, এর সাথে আপনাকে কি করতে হবে? আপডেটেড জাত বা নতুন জেনারেশন বা উদ্ভাবনী জেনারেশন, সেগুলো নিয়ে আপনার মাছ চাষটা করতে হবে। তা না হলে যে জংলি তেলাপিয়াটা আসলে কোথা থেকে? সেই জংলি তেলাপিয়া হয়তো বা এরকম তাদের কোনো আদি পুরুষ ছিল, আস্তে আস্তে তাদের বংশ পরম্পরা হইতে হইতে আসলে কত নম্বর বংশ আসছে সেটা আপনি জানেন না, সেই জন্য সে জংলি তেলাপিয়া হয়ে গেছে। তার মানে এর কোনো বাবা মা নাই। বনে যারা বাস করে তাদেরকে তো আমরা জঙ্গলি বলে থাকি, তাই না? বনে যারা বাস করে তাদের তো জঙ্গলি বলি, তাই না? তো এই একই জিনিসই কি হয়েছে, তেলাপিয়ার ক্ষেত্রে হইতেছে। তাই আমি আপনাকে বলবো, যখন আপনি তেলাপিয়া নিবেন, সেক্ষেত্রে খালি গিফট জাতের তেলাপিয়া শুনছেন, নাম শুনে দৌড়াই যাবেন না। দৌড়াই গেছে আপনার জায়গাতে পোনা নিয়েছেন, তারা হয়তো 5 বছর 7 বছর 10 বছর আগে সেই গিফট জাতের পোনা নিয়ে আসলে একবার। কারণ কি, এই এক একটা পোনা আপনার কাছে মনে হচ্ছে 1 টাকা 1.5 টাকা 2 টাকা বিক্রি করতেছে। তারা যখন কিনে নিয়ে আসছে ছোট ছোট ফিঙ্গারলিং 70,000 80,000 পিসে 1 কেজি, এই সাইজের জিনিস তারা হলো কি করছে, দেশে বাইরে থেকে নিয়ে আসছে। তারা যে কি দাম দিয়ে নিয়ে আসছে তারাই শুধুমাত্র জানে। হ্যাঁ, তো এটা হয়তো পরবর্তী সময় তারা কিন্তু আর নিয়ে আসতে চায় নাই, কারণ কি অনেক বেশি খরচ হয়ে যায় বা তাদের এরকম সেলস নাই। এই চিন্তা করে কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে যে নতুন নতুন উদ্ভাবনী জিনিস কিন্তু তারা নিয়ে আসে না। এই জন্য বলবো আপনাকে, গিফট জাতে তেলাপি নেওয়ার আগে আপনি অবশ্যই দেখে নেবেন যে ওই কোম্পানির বা ওই হ্যাচারির তাদের আসলে মার্কেটে সুনাম আছে কিনা,
তারা নতুন জেনারেশন নিয়ে আসছে কিনা, নতুন জেনারেশনের জিনিস তাদের কাছে আছে কিনা। শুধুমাত্র গিফট জাতীয় জিনিস থাকলে হবে না, তারা যদি কি করে নিজেদের প্যারেন্টস নিজেরা বানায় নিয়ে যদি নিজেরাই পোনা উৎপাদন করে, সেই জায়গাতে যদি পোনা নেন আপনি লোকসানে পড়বেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তার মানে আপনি পোনা কেনার আগে অবশ্যই সেই হ্যাচারির নাম ডাক আছে কিনা, সুনাম আছে কিনা, বা সেই কোম্পানির সুনাম আছে কিনা সেটা দেখে শুনে আপনি পোনা নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তা না হলে নর্মাল যে জঙ্গলি তেলাপে, সেই জঙ্গলি তেলাপে চাষ করাটাই ভালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন যে এই গিফট জাতীয় তেলাপে নিলেন, আপনি আপডেটেড জাত নিলেন, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু এটা মনোসেক্স তেলাপি কিনা সেটা আপনার জেনে বুঝে নিতে হবে। শুধুমাত্র উন্নত জাত হইলে হয় না, সেটা আবার মনোসেক্স করতে হবে। মনোসেক্স মানে কি, সবগুলা পুরুষে পরিণত করা, হরমোন খাইয়ে পুরুষে পরিণত করে দেওয়া। এখন এই জিনিসগুলো হয়তো আমরা সচরাচর খামারিরা বুঝতে পারি না, যার কারণে আমরা হয়তো সস্তায় পোনা কিনতে যাই, আমরা লোকসান করে থাকি। আমাদের অবশ্যই জেনে বুঝে তেলাপি মাছ চাষে নামতে হবে, তা না হলে তেলাপি চাষে কিন্তু লোকসান হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কারণ আমরা জানি যে মাছ বড় হইতেছে না। এখন মাছ বড় হইতেছে না, তার পিছনে কারণ থাকতে পারে কি, এই যে জাতের কথা বললাম সেটা। এখন মাছ বড় হইতেছে ঠিকই, কিন্তু দেখা গেল মাছের পেটে 1.5 মাস 2 মাস বয়সে মাছের পেটে ডিম এসে গেছে। তার মানে এটাকে মনোসেক্স করা হয়নি। তার মানে মনোসেক্স এক জিনিস আর একটা জাত এক জিনিস। আশা করি এই দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন। এই দুইটা জিনিস জেনে বুঝে যদি আপনারা যদি একটা খামারে যদি নিতে পারেন এবং সঠিক পরিমাণে যদি খাবার দিতে পারেন, পুকুর ব্যবস্থাপনা যদি সঠিক রাখতে পারেন, সেই খামারি অবশ্যই 3 টাকায় যদি মাছ বিক্রি করেন, 2 টাকা তার খরচ হবে, 1 টাকা লাভ অবশ্যই হবে। তার মানে প্রতি 3 টাকা মাছ বিক্রির 1 টাকা লাভ হয় আর 2 টাকা তার খরচ হয়, এবং সেটা প্রতি 4 মাস অন্তর করা সম্ভব হয়। এবং এই কাজটা যারা করতেছেন তাদের দেখবেন যে একটার পর একটা নতুন করে পুকুর তারা যোগ করতেছেন, এবং দেখবেন এই তেলাপি চাষিরা 2-4-5 বছর ভিতরে তাদের অবস্থার পরিবর্তন করে ফেলছেন। তো এই কাজটা তারা একটাই কারণে করতে পারতেছেন, তারা কি আপডেটেড জাত নিয়ে তেলাপি চাষ করতেছেন, তারা মনোসেক্স তেলাপি নিয়ে চাষ করতেছেন, তারা মাছ চাষে সঠিকভাবে জানিয়ে বুঝে মাছ চাষটা নামছেন। আপনি এই কাজটা করেন, ইনশাআল্লাহ আশা করি তেলাপি মাছ আপনার জন্য লাভজনক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।